যে ভূমিকাগুলো আসলে থাকে বাজেট যখন পরিকল্পনা করা হয় তখন আসলে কিন্তু ব্যয়কে চিন্তা করে বাজেটটাকে আগে পরিকল্পনা করা হয়, তারপর চিন্তা করা হয় যে সেখানে সরকার কোন কোন জায়গা থেকে আসলে আয় করবে। আয়ের খাতগুলো যদিও নির্ধারিত, সেখানে বড় ভূমিকা রাখে রাজস্ব। এই রাজস্ব সরকার আমরা ইতিমধ্যে জানি যে আসছে যেই নতুন অর্থ বছর যেটি আজকে সংসদে উত্থাপিত হতে যাচ্ছে, সেই অর্থ বছরে রাজস্বের একটা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যেটি বলা হচ্ছে 5,41,000 কোটি টাকা, যেখানে এনবিআর-এর লক্ষ্যমাত্রা 4,80,000 কোটি টাকা। আমরা এর বিস্তারিত আসলে জানতে চাই যে এই রাজস্ব কিংবা কর ব্যবস্থাপনা নিয়ে নতুন যে অর্থ বছর, এই অর্থ বছরের সরকারের পরিকল্পনাটা আসলে কি, সে বিষয়ে নিয়ে বিস্তারিত জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে আমি ডাক দিব আমার সহকর্মী মাঝার মাহবুবকে। ধন্যবাদ গালিব। আপনাকে বলতে চাই যে আপনি যেমন বলছিলেন যে সরকার আগে ব্যয়ের জায়গাটা নির্ধারণ করে, এরপরে কিন্তু তাকে আয় করতে হয়। সরকার যখন তার ব্যয় অনেক বড় করে, তার আয়ের বোঝাটা কিন্তু চেপে যায় আবার জাতীয় রাজস্ব বোর্ডের উপরে। এই বোঝা নিয়েই কিন্তু গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে আসলে লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে থাকছে, এরপরেও তার আয়ের যে জায়গা সেটি কিন্তু বড় হচ্ছে লক্ষ্যমাত্রা। তো আগামী অর্থ বছর অর্থাৎ যে আগামী এক অর্থ বছর এনবিআর-এর ওপরে কিন্তু 4,80,000 কোটি টাকা আহরণের বা আয়ের একটা বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং যদি এটি সংসদে পাশ হয় এবং গত অর্থ বছরে কিন্তু বড় ঘাটতি থাকার পরেও এনবিআর-এর উপরে কিন্তু এই দায়িত্ব চাপছে। এখানে রাজস্ব আয় হবে 5,41,000 কোটি টাকা, অর্থাৎ সরকার যেই মোট রাজস্ব আয় করবে সেখান থেকে এনবিআর এইবার প্রায় 88% বা 4,80,000 কোটি টাকা আহরণ করে দেবে, এবং এনবিআর-এর বাহির থেকে এনবিআর বহির্ভূত আয় হবে 15,000 কোটি টাকা। গালিব, এর বাহিরে বাকিটাই কিন্তু সরকারের 2,88,000 কোটি টাকার মতো কিন্তু যে ঘাটতি বাজেট থেকে যাচ্ছে, এবং যেটি মূলত ঋণের দিকে সরকারকে ঝুঁকতে হবে। তো এনবিআর আসলে এই আয় কোথা থেকে করবে, কীভাবে করবে, সেটি কিন্তু তাকে আইনের উপর ভিত্তি করেই কিন্তু সেই সাজাতে হয়, এবং এনবিআর এই বাজেটের পরবর্তী কিন্তু সেই কারিকুলাম আসলে আইনের ভিত্তিতে নির্ধারণ করে দেয়। তো আমরা যেটি বরাবরের মতোই দেখছি যে প্রতি বছরই আয়করের স্ল্যাব নিয়ে বেশ কিছু প্রস্তাবনা থাকে, তবে এবার এই ধরনের কোনো পরিবর্তন আসলে লক্ষ্য করা যায়নি। তবে আইএমএফের পক্ষ থেকে কিন্তু যে চাপ রয়েছে যে 3 অর্থ বছরে কর জিডিপির হার 10.5% করে বাড়াতে হবে, সেই জায়গাতে কিন্তু এনবিআর-এর উপরে বড় ধরনের একটা চাপ রয়েছে যে 3 অর্থ বছরে যে কর জিডিপির হার বাড়ানো। তবে দেখতে পাচ্ছি মনে হয় 2024-25 অর্থ বছর অর্থাৎ আগামী এক বছর কর ব্যতীত প্রাপ্তি 46,000 কোটি টাকা, বিদেশি ঋণ সরকারের রাজস্ব খাতে যেটা বাজেটের 1,27,200 কোটি টাকা, এবং অভ্যন্তরীণ ঋণ নেবে সরকার 1,60,900 কোটি টাকা। যেমনটা বলছিলাম যে আসলে সরকারকে কিন্তু এনবিআর যেই রাজস্বটা আহরণ করে দেবে তার বাইরে কিন্তু ঋণের দিকে ঝুঁকতে হচ্ছে। নতুন বাজেটের রাজস্ব খাতের আসলে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, কর আদায়ের চাপ বাড়ছে এনবিআর-এর ওপর, বেশিরভাগ আমদানি পণ্যে বাড়বে শুল্ক হার, এবং করমুক্ত আয়সীমায় পরিবর্তনের আভাস নেই। ব্যক্তি করদাতার কর হারে আসতে পারে পরিবর্তন, নতুন সমীকরণ হতে পারে কর্পোরেট কর হারে। যদি আমরা দেখি যে আসলে যে বেশিরভাগ আমদানি পণ্যে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে যেটা যে আমদানি পণ্যে বাড়বে শুল্ক হার, যেটি আসলে পরোক্ষ কর, যেটি সাধারণ জনগণের উপর একটা প্রভাব পড়বে। খালি আমদানি রপ্তানি শুল্কে যেই সমস্ত বাংলাদেশে যারা প্রান্তিক পর্যায়ে যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, যারা 10 থেকে 15 বছর আগে সবেমাত্র ব্যবসা শুরু করেছিলেন, ওই সময়ে তাদেরকে টেনে তুলবার জন্য কিন্তু এনবিআর যথেষ্ট পরিমাণের কর ছাড় দিয়েছে বা রাজস্ব ছাড় দিয়েছে। সেই জায়গা থেকে এখন ধীরে ধীরে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছে বা স্বাবলম্বী হয়েছে, তাদের জায়গা থেকে কিন্তু সরে আসার জন্য এনবিআর চাচ্ছে, এবং তাদের উপরে রাজস্ব বা আমদানি রপ্তানি শুল্ক বা কাঁচামাল আমদানির উপরে কিন্তু শুল্ক বসাতে চাচ্ছে। তো সেই জায়গাতে কিন্তু দামের উপর কিছুটা প্রভাব পড়বেই। আর এনবিআর যে সমস্ত খাত থেকে মূলত এই পুরো রাজস্ব আহরণ করবে, আমরা যদি দেখি যে আয়কর থেকে 37%, আমদানি রপ্তানি শুল্ক থেকে কিন্তু তারা 26%, এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট, প্রত্যেকটি পণ্যের উপরে আমরা যে ভ্যাট দেখি সেখান থেকে কিন্তু 37% তারা আহরণ করবে। অর্থাৎ আয়কর থেকে 1,70,000 কোটি টাকা, এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে 1,70,000 কোটি টাকা, আর 26% আমদানি রপ্তানি শুল্ক থেকে, সেখান থেকে 1,26,000 কোটি টাকা তারা আহরণ করবে। গত 3-4 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, এনবিআর-এর যে মূসক যে মূল্য সংযোজন কর আমদানি রপ্তানির জায়গা, সেখানে 28% পর্যন্ত ছিল, সেখান থেকে কিন্তু 2% কমে এসেছে। কারণ আমরা যদি দেখি যে এনবিআর বারবারই বলছে যে আসলে আন্তর্জাতিক যে কাস্টমস
যেই সংস্থা রয়েছে তাদেরও পরামর্শ, আসলে আমদানির ক্ষেত্রে যদি ব্যবসায়ীদেরকে কিছুটা ছাড় দেয়া না হয় তাহলে সেই প্রভাব দেশীয় বাজারে পড়বে। এই কারণে কাঁচামাল আমদানির ক্ষেত্রে এনবিআর কিন্তু এতদিন যেই পরিমাণের ছাড় দিয়ে আসছিল সেখান থেকে এখন কিছুটা সরে আসবার জন্য তারা পরিকল্পনা করছে। অপরদিকে কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন যে আসছে সামনে, সেই চ্যালেঞ্জও কিন্তু সেদিকেও কিন্তু দেখতে হচ্ছে এনবিআরকে। নতুন বাজেটে কমতে পারে কর্পোরেট কর হার। ব্যবসায়ীদের পক্ষ থেকে বারবারই কিন্তু এই দাবি জানানো হয়েছিল। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে বিদ্যমান 27.50 বা 27.5% কর রয়েছে, সেখানে প্রস্তাবিত 25%। বারবার কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে 25% করবার জন্য সেটি আমলে নেওয়া হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর তো এরকম একটা দাবি ছিল, আসলে সেই জায়গায় কোনো পরিবর্তন আসছে কিনা সেখানে তাদেরও আসলে বেশ দাবি ছিল, তবে এখনো পর্যন্ত সেই নীতিতে কিন্তু এনবিআর স্পষ্টভাবে কিছু জানায়নি। তবে আসলে বাজেট প্রস্তাবের পরবর্তীতে আসলে বোঝা যাবে যে ব্যক্তি করদাতার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে 3.5 লাখ টাকা পর্যন্ত 2023-24 বা বিদায়ী অর্থ বছরে 3.5 লাখ টাকা যারা আয় করতেন তারা কিন্তু আয়কর দিতেন না। সেই জায়গাতে পরবর্তী 1 লাখ টাকার জন্য 5% ছিল, সেই 5%ই এই বছর কিন্তু বহাল থাকতে পারে। পরবর্তী 3 লাখ টাকার জন্য যেখানে 10% আয়কর ছিল সেখানে 10%ই থাকার সম্ভাবনা রয়েছে, এবং পরবর্তী 4 লাখের জন্য কিন্তু 15% সেটিও থাকার সম্ভাবনা রয়েছে, পরবর্তী 5 লাখের জন্য 20% সেটিও থাকার সম্ভাবনা রয়েছে। তবে অবশিষ্ট টাকার উপর কিন্তু 25% ছিল 2023-24 অর্থ বছরে, সেখানে 30% করার সম্ভাবনা রয়েছে। বলছিলাম যে আয়কর থেকে আসলে এনবিআর বড় একটি অঙ্ক আহরণ করবে, সেদিকে যাচ্ছে ধীরে ধীরে। তারই অংশ হিসেবে কিন্তু 25 থেকে 30% যে স্ল্যাবটি করা হয়েছে। এনবিআর কিন্তু আইএমএফের যেই পরামর্শ ছিল যে 3.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা সর্বনিম্ন করা এবং 5 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 10% করা, সেটি আমলে না নিলেও কিন্তু মাঝার যেটি আসলে মোটা থেকে আমার জানার আগ্রহ সেটি হচ্ছে যে এই যে প্রত্যক্ষ কর সেটি আসলে যারা মোটামুটি যারা আয় করেন, আপনি 3.5 লাখের কথা বললেন, উচ্চবিত্ত, নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত, আসলে কাদের উপরে এবারে চাপটা বেশি পড়তে পারে? কি কাদের উপরে গালিব যদি বলতে হয় যে যারা মূলত চাকরিজীবী বা ব্যাংকিং মাধ্যমে যারা তাদের বেতন নেন প্রতিষ্ঠান থেকে, বা যেই সমস্ত ব্যবসায়ীরা ব্যাংকিং লেনদেনের আওতার মধ্যে চলে এসেছেন, তারা আসলে খুব বেশি একটা লেনদেনের ক্ষেত্রে এনবিআর এর কাছে তথ্য যাচ্ছে এবং সেখান থেকে তাদেরকে কিন্তু আয়কর দিতে হচ্ছেই। তবে এর বাহিরে ব্যাংকিং লেনদেনের বাহিরে হাতে সরাসরি যেই টাকা নড়াচড়া হচ্ছে সেখান থেকে হয়তো আয়করের জায়গা থেকে বড় ফাঁকি দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া যেই সমস্ত ব্যবসায়ী বা ব্যক্তি যারা হাতে বেতন নিচ্ছেন বা যারা এখনও পর্যন্ত ইএফডি বাস্তবায়ন হয়নি, যেই সমস্ত ক্ষেত্রতে যারা এখনও পর্যন্ত ব্যাংকিং লেনদেনে ব্যাংকিং মাধ্যমে অর্থ লেনদেন করছেন না, সেখানে বড় একটি জায়গায় রয়ে গেছে। কিন্তু সেইখানে আসলে এনবিআরের যে করের যে জালের যে বিস্তর, সেই বিস্তর এখনও ঘটানো কিন্তু সম্ভব হয়নি। এই কারণে প্রতি বছর আমরা যারা দেখি যে মূলত যারা চাকরিজীবী ব্যাংকিং সেক্টরের মাধ্যমে যাদের বেতন পরিশোধ করা হয়, ঘুরে ফিরে তাদের ওপরেই আসলে আয়করের যেই বোঝাটা সেটি কিন্তু চেপে যাচ্ছে। এটি আসলে তখনই বোঝা হয় যখন একজন দিচ্ছেন না, আরেকজন দিচ্ছেন, তার উপরে কিন্তু তার দায় গিয়ে চাপছে। প্রতি বছরই যাদের বেতন বাড়ছে, কারণ প্রত্যেকেরই কিন্তু ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 1 কোটির ওপরে কিন্তু এনবিআর এর কাছে রয়েছে, সেখানে প্রতি বছরই কিন্তু মূলত চাকরিজীবীর জায়গা থেকে কিন্তু ব্যক্তি করদাতা বা প্রত্যক্ষ করদাতা উঠে আসছে। এই জায়গায় বা গ্রাম পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে ছোট ছোট ব্যবসায়ী, তারা এখনো পর্যন্ত অনেক 30 থেকে 40 লাখ কিন্তু এনবিআর এর বাইরে রয়ে গেছে। তাদেরকে আনতে পারলে আসলে এটি বাস্তবায়ন করা সম্ভব হবে। আচ্ছা, আপনার কাছ থেকে অনেক তথ্যই জানলাম, নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো তথ্য নিয়েও আবারও আপনি আমার সঙ্গে যুক্ত হবেন। তবে এই পর্যায়ে আমি আবারও তাহারিন আপা আপনার সঙ্গে